কেমন আছেন সবাই? লাইফ স্টোরি আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছে আরজে নীল। লিসেনার্স, আজকে আপনাদের জন্য নতুন ঘটনা নিয়ে এসেছি। ঘটনাটি কিছুটা আমাকে বিব্রত করেছে, কিন্তু বাস্তবতার নিরিখে মানুষের বলা ঘটনাগুলো সমাজ সচেতনতার জন্য আমাদেরকে বলতেই হয়। লিসেনার্স, আমরা আগেও বলেছি, এখনও বলি, আপনারা ঘটনাগুলো থেকে জীবনবোধের শিক্ষা নেবেন। আমাদের আশেপাশে থাকা বিভিন্ন অনুপপত্তি এবং বিভিন্ন খারাপ বিষয়গুলো থেকে নিজেদেরকে, নিজেদের পরিবারকে, নৈতিকতা ও বিবেককে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। সেটা যদি করতে পারেন, তাহলে আমাদের এই গল্প বলার সার্থকতা। নেহায়েত নোংরা আনন্দ দেওয়ার জন্য আমরা গল্প বলি না, বা আমরা গল্প প্রকাশ করি না। লিসেনার্স, আমাদের জীবনে আমরা নাটক সিনেমা দেখে অভ্যস্ত। নাটক সিনেমায় ঘটনার ঘনঘটাকে বিভিন্নমুখী পরিণতির দিকে নিয়ে যাওয়া হয় দর্শকের মনোসংযোগকে আকর্ষণ করার জন্য। কিন্তু মানুষের বাস্তব জীবনেও যে এই সিনেমা, নাটক, গল্প, উপন্যাস থেকেও আরও ভয়ানক হতে পারে, এবং মানুষ হিসেবে আমরা কতখানি নিকৃষ্ট হতে পারি, কতখানি নিচুতে নামতে পারি, তারই একটি দৃষ্টান্ত আমাদের এই ঘটনা। লিসেনার্স, ঘটনায় যাওয়ার আগে কয়েকটি বিষয়ে কথা বলবো। ব্যক্তিগতভাবে যদি আরজে নীলকে জিজ্ঞেস করেন, তিনি পুঁজিবাদী সমাজ এবং অর্থনীতি ব্যবস্থায় কতখানি বিশ্বাসী। আমি বলবো, এই কর্পোরেট দুনিয়াটা পৃথিবীর সবচেয়ে খারাপ দুনিয়া। এই কর্পোরেট দুনিয়ায় টাকার বাইরে গিয়ে কোনো মোরালিটি, কোনো এথিক্স এদের কোনো জায়গাই থাকে না। এরা এদের প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য যে কোনো নোংরা, নিচু, যা আমাদের স্বাভাবিক চিন্তা চেতনায়, সমাজ ব্যবস্থায়, আমাদের সামাজিক নর্মস, আমাদের ঐতিহ্য, কৃষ্টি, কালচারের সাথে যত বড় সাংঘর্ষিকই হোক না কেন, টাকার জন্য তারা ততখানি নিচে নামতে পারে। ব্যবসার প্রফিটের জন্য তারা ততখানি নামতে পারে। লিসেনার্স, সমাজে কিছু প্রোটেকশন আমাদেরকে দিয়ে দেয়। আমাদের সমাজবদ্ধ হওয়ার প্রয়োজন হয়েছিল এই বিশেষ কিছু প্রোটেকশনের জন্য, সম্পর্কের মূল্যায়ন করার জন্য। লিসেনার্স, পৃথিবীতে সবচেয়ে প্রোটেক্টেড সম্পর্ক বলা হয় নাকি স্বামী স্ত্রীর সম্পর্ককে, আর পৃথিবীতে সবচেয়ে পবিত্র সম্পর্ক বলা হয় নাকি পিতামাতার সাথে সন্তানের সম্পর্ককে। কিন্তু তখনই আমাদের চিত্ত ঘুরে যায়, আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে, যখন আমরা দেখি ব্যবসায়ের প্রয়োজনে, কর্পোরেট বাস্তবতায় স্বামীকে তার স্ত্রীকে অন্যের হাতে উঠিয়ে দিতে হয়, বা জীবনের কোনো বাস্তবতায় পড়ে গিয়ে সন্তানকে তার মাকে পতিতালয়ে পতিতা হিসেবে বিক্রি করে দিতে হয়। লিসেনার্স, এই অবস্থান এবং গল্পের থিমের সাথে আমাদের দৃঢ় বিপরীত। আমরা চাই না আর বাংলাদেশ কেন, পৃথিবীর কোথাও এমন কোনো ঘটনা ঘটুক। ঘটনাটি বলার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আপনাদের খারাপ লাগতে পারে, তাই গল্পের শুরুতেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যারা আমাদের চ্যানেলটি শোনেন, নিয়মিত আমাদের শ্রোতা, আপনাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করব, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল বাটনটা ক্লিক করে যাবেন। ঘটনা শুরু করছি। ঘটনাটি এসেছে বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। রবিউল ইসলাম নামে এক ভাই তার জীবনের কথা লিখছেন। সত্যি কথা বলতে এটাকে ঘটনা বলা যায় না, এক ধরনের কনফেশন, স্বীকারোক্তিমূলক। তিনি বলেছেন, তার তীব্র অপরাধবোধ থেকে তিনি চান ঘটনাটি জানাতে, যেন কোনো সন্তান তার মতো করে চিন্তা না করে। রবিউল ভাই, সত্যিকার অর্থে আপনাকে বলেছি, কনফেশন করা বা ক্ষমা চাওয়াটাই পৃথিবীতে শেষ কথা নয়। কিছু কিছু অপরাধ থাকে যেগুলো ক্ষমার অযোগ্য।
আপনার অপরাধ ক্ষমার অযোগ্য নাকি ক্ষমার যোগ্য, সেটা না হয় আমাদের দর্শকদের বিবেচনার উপরে ছেড়ে দিলাম। আর উপরে যিনি বসে আছেন তিনি আপনাকে নিয়ে কী সিদ্ধান্ত নেবেন তিনিই ভালো জানেন। কিন্তু সত্যিকার অর্থে আপনার প্রতি কোনো সম্মান বা শ্রদ্ধা রেখে ঘটনাটি শুরু করতে পারছি না। ঘটনাটি একটা সময় আমি পড়তে যাইনি, কিন্তু যখন মনে হলো যে না, আমিও কোনো পিতামাতার সন্তান, কোনো পিতামাতার সন্তান যেন এত বড় কুলাঙ্গার না হয়, আমি তাই বিশেষত আমার ইয়ং জেনারেশনের যে ভাই বোনগুলো আছে তাদের জন্য ঘটনাটি বলা। তারা যেন এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাবা মাকে সঠিক মূল্যায়নে মূল্যায়িত করতে পারে, এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে পিতামাতা যখন ছেলে মেয়েদের বিয়ে দেন তখন টাকা পয়সাওয়ালা কর্পোরেট বুর্জোয়াদের হাতে যেন মেয়েটা তুলে না দেন। অন্তত এমন একজন পুরুষের হাতে আপনার সন্তানকে তুলে দিন, আপনার মেয়েকে তুলে দিন, যে সবচেয়ে বেশি তার সম্মানটাকে আগলে রাখবে, যে তার ব্যক্তিক বা ব্যবসায়িক প্রয়োজনে আপনার মেয়ের সম্মানটাকে বিসর্জন দিবে না। লিসেনার্স, একটা সময় এই বিষয়গুলো ভাবাই হয়তো বা আমাদের জন্য ভীষণ কঠিন ছিল, কিন্তু বর্তমান বাস্তবতায় এমন ঘটনাগুলো অহরহ ঘটছে। আমরা পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এর থেকে আরও অনেক বীভৎস ঘটনা দেখতে পাই। যাই হোক, বলছিলাম রবিউল ইসলাম ভাইয়ের কথা, চিটাগংয়ের রবিউল ইসলাম ভাইয়ের কথা। তিনি লিখছেন তার জবানিতে। নীল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো আছি। আমি আজ আপনাদেরকে যে ঘটনাটি শেয়ার করছি এটা আমার তীব্র বিবেকের তাড়না থেকে আমি কিছু আত্মস্বীকারোক্তি দিচ্ছি। আপনার চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ঘটনাগুলো শুনে আমার মনে হয়েছে আমার ঘটনাগুলো মানুষকে জানিয়ে আমি কিছুটা হালকা হই। যার কাছে ক্ষমা চাওয়ার তার কাছে হয়তো বা ক্ষমা চাওয়ার সুযোগ আমার কাছে নেই, কিন্তু তারপরও এত বড় বড় পাথর বুকের উপর চেপে আছে যে আমি স্বাভাবিক নিঃশ্বাসটাও নিতে পারি না। তাই আমার কনফেশনগুলো আপনাদের কাছে দিয়ে আমি একটু হালকা হতে চাই। যদি ভালো লাগে, আমার উপর যদি দয়া হয়, ঘটনাটি পড়ে শোনাবেন। আমাদের আদিবাড়ি কুমিল্লার 14 গ্রাম হলেও ব্যবসায়ের খাতিরে আমি এবং আমার পরিবার সবাই চিটাগংয়ের বাসিন্দা। আমার বাবা চিটাগংয়ের একজন লব্ধ প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বিভিন্ন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান আমাদের রয়েছে, যেমন ডেভেলপার, ল্যান্ড প্রপার্টি বিজনেস, বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে আমার বাবার। আমরা চট্টগ্রামের একটি প্রভাবশালী ব্যবসায়ী পরিবার। আমার পরিবারের সদস্যদের কথা যদি বলি, আমার পরিবারে আমার বাবা আছেন, আমার মা আছেন, অর্থাৎ ছিলেন। যখন আমি পরিবারে ছিলাম তখন কী অবস্থায় ছিলাম সেটা বলছি। আমার বাবা ছিলেন, আমার মা ছিলেন, আমার দাদা দাদি ছিলেন, আমার দাদার এক ভাই ছিলেন, এবং আমার চাচা এবং ফুফিরা ছিলেন। সব কিছু মিলিয়ে বেশ বড় একটি পরিবার। বেশ অভিজাত একটি ডুপ্লেক্স বাড়িতেই আমার জন্ম হয়। জন্মের প্রাক্কালে শৈশব থেকে আমি অভাব অনটন কী বলে সেটা জানতাম না, বরং চাকচিক্য, আলিশান এবং প্রচণ্ড পরিমাণ বিলাসিতার জীবন দেখে দেখে বড় হয়েছি। আমার পরিবারের প্রায় প্রতিটি সদস্যই বিলাসিতায় অভ্যস্ত। তারা পৃথিবীর সব কিছু টাকা দিয়ে কিনে নিতে চান। সুখের সবটুকু পেলে পরশ্চারা টাকার মাধ্যমেই পেতে চান। এই পরিবারের ভিতর ব্যতিক্রম শুধু আমার মা। আমার মা সম্পর্কের মূল্যায়ন, সবার প্রতি যত্ন, মায়া, মমতা এইগুলো দিয়ে গড়া ছিলেন। আমার ওই পরিবারের এই চাকচিক্য আলিশানিতার বাইরে গিয়ে আমার মাই শুধুমাত্র নিজের মনুষ্যত্ব, মানবিকতা
বিচার বিবেচনা বোধ, সম্মান বোধটাকে প্রাধান্য দিতেন। পরিবারের প্রায় প্রতিটি সদস্য, শুধুমাত্র নারীদ্বয় বাদে অর্থাৎ আমার দাদি এবং মা বাদে, প্রত্যেকেই ব্যবসায়ের সাথে সম্পৃক্ত ছিল এবং প্রত্যেকে তাদের স্ব ব্যবসায়িক জায়গায় ছিলেন উচ্চ প্রতিষ্ঠিত। আমার বাবাও ব্যতিক্রম নন। আমার দাদা থেকে পৈতৃক সম্পত্তির সহকারে আমার বাবার ব্যবসায়িক গুণে যা তৈরি করেছেন তা আসলে কয়েক পুরুষ বসে খাওয়ার মতো। কিন্তু ব্যবসায়ীদের কিছু নেশা থাকে, তারা যত বড় হন তত আরও বড় হতে চান, যত ব্যবসা বাড়ে আরও বেশি বাড়াতে চান, যত টাকা হয় আরও বেশি টাকার মালিক হতে চান। এর মাঝে আমি যেটা দেখতাম, আমার বাবা আমার মাকে যথেষ্ট ভালোই বাসতেন। আমার বাবা আমার মাকে কোনো কিছু দিতেই কমতি রাখেননি, বরং আমার মার চাহিদার তুলনায় কয়েক গুণ বেশি আমার মা পেয়ে যেতেন। আমার মা এই কর্পোরেট জীবনের সাথে খুব বেশি অভ্যস্ত না হলেও তাল মিলিয়ে তাকে ঠিকই চলতে হতো। কোথাও বের হওয়ার সময় দামি গাড়ি, হয়তোবা তার অর্নামেন্টসের ভার মাঝে মধ্যে কোটি টাকায় গিয়েও ঠেকত। অর্থাৎ পৃথিবীকে শো আপ করার বাস্তবতা। নগরীর সবচেয়ে দামি শপিং মল থেকে শপিং করা, সবচেয়ে দামি কাপড়টি পরা, দামি গাড়ি ব্যবহার করা, রেস্টুরেন্টে গেলে সবচেয়ে ভালো রেস্টুরেন্ট অর্থাৎ 5 স্টার রেস্টুরেন্টে বসা, দামি খাবারগুলো সামনে নিয়ে আসা এবং সেখানে অধিকাংশই অপচয় করা, এটাই হচ্ছে কর্পোরেট হ্যাজিমনি। আমার পরিবারও এটার ব্যতিক্রম না। আমার পরিবারের প্রত্যেকটা কোনায় কোনায় কর্পোরেট অহংকারের ছোঁয়া ছিল। এখানে টাকা দিয়েই সম্পর্ককে পরিমাপ করা হতো। যেমন ধরুন না, আমার জন্মদিনের কথা, আমার জন্মদিনের সবচেয়ে ভিআইপি মেহমান কে হবে সেটা ডিসাইড করা হতো সবচেয়ে বড় গিফটটা কে করবেন। লিসেনার্স, কর্পোরেট দুনিয়ার একটা অন্ধকার দিকও আছে। কর্পোরেট দুনিয়ায় কোনো নীতি থাকে না, নৈতিকতা থাকে না। সবচেয়ে বড় নীতি এবং নৈতিকতা হচ্ছে প্রফিট গেইন, চেইন মেইনটেইনিং, কানেকশন বিল্ড আপ। অর্থাৎ কর্পোরেট ক্ষমতাকে করায়ত্ত করেন, আর এর জন্য যত খারাপ কাজই হোক করতে এই কর্পোরেট ঠিকাদারদের একবারও বাধে না। ছোটবেলায় মায়ের প্রভাবে বড় হওয়ার কারণে অনেক কিছু বুঝতাম না। আমার নানার পরিবারের কথা যদি বলি, আমার নানার পরিবার ছিল সম্ভ্রান্ত মুসলিম পরিবার। তাদের কাছে টাকাটা নয় বরং সম্পর্কের মূল্যায়নটাই সবচেয়ে বড় ছিল। সেখানে পারিবারিক আদর্শ, বন্ডেজ, পরস্পরের সম্মান, লোভ, হিংসা, অহংকার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা, একজন সজ্জন মানুষ, চরিত্রবান মানুষের শিক্ষা আমার নানা বাড়িতে প্রচলিত ছিল। বড় ঘর দেখে আমার নানা বিয়ে দিয়েছিলেন আমার মাকে। আমার মাকেও সুখী দেখেছে। কিন্তু একটু বড় হওয়ার সাথে সাথেই, যখন ক্লাস 3-তে পড়ি, একটু বড় হওয়ার সাথে সাথেই মাকে দেখতাম লুকিয়ে লুকিয়ে কাঁদতে। খুঁজে পেতাম না এত বিত্ত বৈভবের ভিতর দিয়ে আমার মার কি এমন যন্ত্রণা যে আমার মা এমন গুমড়ে গুমড়ে কাঁদে। 1, 2, 3 নয়। প্রথম যেদিন দেখেছিলাম অত্যন্ত ছোট ছিলাম, বোঝার মতো বয়স ছিল না। সময় আস্তে আস্তে গড়াতে থাকে, আমিও একটু একটু করে বড় হতে থাকি। ক্লাস 3 থেকে 4, 5, 6, 7। মায়ের যন্ত্রণাগুলো আমাকে বারবার ছুঁয়ে ছুঁয়ে যায়। মা যখন প্রচণ্ড রকম কান্নাকাটি করে, আমি তখন মায়ের পাশে গিয়ে বসি। মা আমার মাথায় হাত বুলিয়ে দেন। একদিন মা হঠাৎ আমাকে বলে ফেললেন, বাবা, আমি যদি কখনো এই বাসা থেকে চলে যাই, তুমি নিজেরটা নিজে করতে পারবে না, খাওয়া দাওয়া সহ সব কিছু নিজের দিকে খেয়াল রাখতে পারবে না।
মা অন্তঃপ্রাণ ছেলের কাছে এই কথাটুকু কতখানি ভারী, যাদের মা নেই তারা জানেন। এক মুহূর্তের জন্য যেন মনে হয়েছিল, কি এমন হলো যে আমি আমার মায়ের স্নেহ থেকে বঞ্চিত হব? আমি হুট করে বলে ফেললাম, মা তুমি পৃথিবীর যেখানে যাও আমি তোমার সাথে থাকবো, আমি তোমার স্নেহ থেকে কখনো বঞ্চিত হতে চাই না। মা আমাকে বুকে আঁকড়ে ধরে আরও কাঁদলেন। আমি ভীষণ সুন্দর দেখতে ছিলাম, শরীরের ত্বক থেকে শুরু করে চুলের কাটিং, এবং ধনী বাবার সন্তান হওয়ার জন্য যে পরিবেশটায় থাকতাম, পরিবেশের সাথে আমার চেহারায় আমাকে রাজপুত্রই লাগতো। হয়তোবা আমার পরিবারের সবাই ভেবেছিল না হয় না, এই ও পরিবারের ভালো ভবিষ্যৎ ছবি প্রিন্স আর কর্ণধার। বানাবে না। কিন্তু আমার মায়ের চিন্তা চেতনা ছিল অন্যরকম। আমার মায়ের কাছে তার সম্মানটাই বড়। ততদিনে আসলেই কিন্তু জানতে পারিনি আমার মায়ের কষ্টটা কোথায়। মা আরও অনেকবার আমাকে বললেন, আমি চলে যাব। আমি প্রতিবারই মাকে বললাম, মা তুমি যেখানেই থাকবে তোমার সন্তান সেখানেই থাকবে। আমার মা আমাকে অনেক ধরনের ভয়ের কথা বলল। সেখানে খাবার না থাকতে পারে, ভালো কাপড় না থাকতে পারে, খুবই ছোট্ট বস্তির ছোট্ট একটা ঘর হতে পারে। মা অন্তঃপ্রাণ ছিলাম তো, মা ছাড়া তো পৃথিবীর কিছু বুঝতাম না। মাকে বলতাম, মা তুমি যেখানেই থাকবে শুধু তোমার বুকে একটু জায়গা দিও, আমি তোমার বুকেই থেকে যাব। ক্লাস 7-এর ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। হঠাৎ একদিন গভীর রাত, পরিবারের সবাই কি যেন একটা বিয়ের ফাংশনে, বাড়ির বাইরে দারোয়ান ছাড়া বাড়িতে তেমন কেউ নেই। অনেক রাত অবধি হয়তো বা পার্টি হবে, মদ খাওয়া হবে, তারপর ভোর রাতের দিকে সবাই হয়তো বা বাসায় ফিরবে। হঠাৎ আমি গভীর ঘুমে মগ্ন, আমাকে আমার মা ডাকলেন, রবিউল বাবা ওঠো, বাবা ওঠো। আমার মাকে দেখলাম কিছু খুব সাধারণ কাপড় চোপড়, অর্থাৎ যেগুলো আমার নানা বাড়ি থেকে প্রোভাইড করা হয়েছে, সেই কাপড় চোপড় সহ একটি লাগেজ গুছিয়ে, আমার বই খাতা ব্যাগ, আমার কিছু কাপড় চোপড় নিয়ে, সমস্ত গহনা গাঁঠি, এমনকি কানের দুল নাকফুল এগুলো খুলে রেখে এক কাপড়েই বলতে গেলে আমাকে বলেন, বাবা আজ আমরা এই পরিবার থেকে চলে যাব। আমি কিছুটা হতচকিত হয়ে উঠলাম। কেন তুমি চলে যাবে? বলল, বাবা আমার যে সময় হয়েছে, তুমি যদি থাকতে চাও আমি তোমাকে সাথে নেব না, তুমি ঘুমাও, কিন্তু তুমি আর কখনো তোমার মাকে পাবে না। আমার ভিতরটা মুষড়ে উঠল, মনে হলো আমার সমস্ত পৃথিবী একদিকে, আমার মায়ের স্নেহ একদিকে, আমি কিচ্ছু চাই না আমার মাকে ছাড়া। আমি সুবোধ ভদ্র ছেলের মতো মায়ের আঁচল ধরে আস্তে আস্তে বের হলাম। সারি সারি অনেকগুলো গাড়ি রাখা আছে আমাদের। আমার মা চাইলেই যে কোনো গাড়ি তাকে নিয়ে কোথাও পৌঁছে দেওয়ার জন্য হাজির ছিল, কিন্তু মা সে পথ ধরলেন না। দেখো এআই আমার সাথে কেমন ফাজলামি দারোয়ান শুরু করছে। আমতা আমতা করে গেট খুলে দিল। আমি আর মা বের হয়ে পড়লাম। অনেকটা পথ হেঁটে যাওয়ার পর প্রথমে সিএনজি, তারপর দাঁড়াও, ভোরবেলা স্ক্রিনশট একটি স্ট্যান্ডে নিয়ে গিয়ে বাসে উঠে পাঠাই। পড়লাম। আমরা অনেক দূরে চলে গেলাম আমাদের ভাগ্যিস বাসা এআই থেকে। মানুষ না, তাহলে তো আমি তুমি অবাক হয়ে দেখলাম বলতা যে আমার আমি মায়ের ওর অনেক কিছু অনেক সাথে আগে থেকে প্ল্যান প্রেম করা। শুরু করে দেব। শিক্ষিতা ছিলেন মোটামুটি। আমার মা আমাকে নিয়ে ছোট্ট একটা এক রুমের বাসায় উঠে গেলেন। খুব বেশি ঘর না বাসাটাতে, দ্বিতলা বাড়ি, নিচতলায় এক পাশের ছোট্ট একটা রুম, সাথে কিচেন, ছোট্ট একটা ড্রয়িং, একটা বাথরুম, এই আমাদের বাসা। আমি বুঝতে পারলাম মা অনেক আগে থেকে এগুলো ঠিক করে রেখেছে। আরে আমি দেখলাম মেঝেতে বাপরে, বিছনা পাতা। শালার আমাদের বাড়ির খাট পালঙ্কের অবস্থা সেখানে নেই। দেখছো
হোয়াটসঅ্যাপে দিতে মেঝের বিছানাতেই পারতেছি আমাদের না। জীবন শুরু হলো। আমরা গিয়ে পৌঁছালাম, ফ্রেশ হলাম, ঘুম দিলাম। ঘুম ভাঙতে ভাঙতে বিকেল প্রায় 4টা। আমি ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করে দিলাম খাবার দাবারের জন্য। মা যৎসামান্য খাবারের ব্যবস্থা করলেন এবং আমাকে রেখেই বাজারে গিয়ে বাকি অনেক কিছু প্রয়োজনীয় টুকিটাকি হাঁড়ি পাতিল থেকে খাদ্য খাবার, চাল ডাল, সবজি এগুলো নিয়ে আসলেন। রান্না হলো খুবই সাধারণ খাবার, কিন্তু আমি আমার মায়ের সাথে আছি, এটাই আমার কাছে এক ধরনের রোমাঞ্চকর। আমাদের জীবন শুরু হলো। পরদিন সকালে মা বোরকা পরে কোথায় যেন চলে গেলেন। পরে জানলাম তিনি একটি গার্মেন্টসে জব নিয়েছেন। আমার মা ওই দেখেছেন? সারাদিন গার্মেন্টস করে ওভারটাইম করে রাতের বেলায় এসে পরম মমতায় আমার মুখে খাবার উঠিয়ে দিতেন। সারাদিনের খাবারটা সকালবেলা ব্যবস্থা করে যেতেন। এই ঘরের ভিতরে আমি ছিলাম সর্বে সর্বা। প্রথম দিকে মানিয়ে উঠতে পারিনি। ওই বাড়ির জন্য আমার বারবার মন উতলা হতো, কারণ যে চাকচিক্যে আমি বড়, সেই চাকচিক্য তো আমাকে টানবে। আর রক্তের হিসাব তো আছে। আমি এমন একটা রক্ত থেকে এসেছি যাদের রক্তের রন্ধ্রে রন্ধ্রে লোভ, বুঝেছি নারী, ভাই। অহংকার, ব্যভিচার এগুলো লুকিয়ে আছে। আমার মা হয়তোবা ওই পরিবেশ থেকে বের করে, যত ছোটই হোক না কেন, একটি বিবেকবান মানুষ হিসেবে, শক্তিশালী চরিত্রের মানুষ হিসেবে, একজন প্রকৃত আদর্শ মানুষ হিসেবেই আমাকে গড়ে তোলার জন্য আমাকে নিয়ে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু বিধির বাম, আমার মায়ের পরিকল্পনা মাফিক কিছুই হয়নি। আমাকে যথাসময়ে স্কুলে ভর্তি করা হয়। আমি স্কুলে প্রথম দিকে দুর্দান্ত রেজাল্ট করতে থাকি, কিন্তু আমার সঙ্গটা ছিল খুবই খারাপ। কম্পাউন্ডের এরিয়ার ভিতর কাটানো মানুষ আমি কখনো পৃথিবীর রূপ দেখতে পাইনি। তো আমার কাছে মনে হয়েছিল আমি একটা বৃহৎ পৃথিবীতে চলে এসেছি, অর্থাৎ নদী থেকে যেন সমুদ্রে চলে এসেছি। কোথায় সাঁতার কাটবো তার কোনো ইয়ত্তা নেই। স্বভাবত যেটা হয়, বখাটে অনেকগুলো বন্ধু বান্ধব জুটে যায়। আমি বখাটে বন্ধু বান্ধবের সাথে মিশিয়ে চলাফেরা করি, তাদের মতো করেই দিনানিপাত করি, খারাপ কাজ করি। আস্তে আস্তে একটা পর্যায়ে নেশাতেও জড়িয়ে যাই। আমার মা কিন্তু ঘুণাক্ষরেও এর কোনো কিছুই জানতে পারে না। অষ্টম শ্রেণীতে ভর্তি হওয়ার পর আমি ক্লাসে ফার্স্ট বয় হই। যেহেতু মেধাবী ছিলাম, বাসায় শিক্ষক রাখা ছিল অতীতে, আমার বেসিকটা অনেক ভালো ছিল। তাই ক্লাস 8-এর রেজাল্টটা এই স্কুলে সবচেয়ে ভালো হয়। 9-এও ভালো রেজাল্ট করি। ক্লাস 10-এ যখন উঠি তখন আমি পুরো দস্তুর নষ্ট হয়ে গেছি। আমার মা ততদিনে তার বুদ্ধি বিবেচনায় একটি ফ্লোরের সুপারভাইজার হয়ে গিয়েছেন গার্মেন্টস কর্মী থেকে। মায়ের যতটুকু উপার্জন তার পুরাটাই পারলে তিনি আমাকে দিয়ে দেন। আমি যতটুকু চাইতাম সাধ্যের ভিতর মা আমাকে সবটুকু দেওয়ার চেষ্টা করতেন, আর বাকিটুকুই বখাটেপনা করে আমি আমার প্রয়োজন মেটাতাম। দশম শ্রেণীতে যখন প্রি টেস্ট পরীক্ষা আসলো, আমি সবগুলো সাবজেক্টে ফেল করলাম। ও আজকে অগত্যা আমাকে আমার বলা আর হলো কিছু আমি যেন গার্ডিয়ান বানাইতে কল করি, দেন আমার না, মাকে ডাকি। তাইলে আমি দুধতে বানাবো কিন্তু আমি আমার ছবি। মাকে কিছু বলিনি। পরবর্তীতে দপ্তরির মাধ্যমে আমার বাসায় খবর পাঠানো হয় এবং আমার মাকে অবশ্যই স্কুলে যেতে বলা হয়। আমার ব্যস্ত মা তার ভিতর দিয়েও সময় করে স্কুলে যান। আমার শিক্ষকরা আমার হাল হাকিকত, তাদের যতটুকু তথ্য ছিল প্রতিটা তথ্য আমার মায়ের মুখে উঠিয়ে দেন, মায়ের কানে উঠিয়ে দেন। লিসেনার্স, আমি তখন পুরোদস্তুর একটি অমানুষ। নেশার জগতে আমি চুরচুর হয়ে গিয়েছি। আমার মার সাথে যাতে যতটুকু সময় দেখা হতো ততটুকু সময় আমি ঘুমিয়েই কাটাতাম। অর্থাৎ মায়ের সাথে সারাদিনে বা সারা সপ্তাহে কথা বলার মতো সুযোগ হতো না। শুক্রবার বন্ধের দিনে আমি বাড়ি থাকতাম না, অর্থাৎ ওই রাতের বেলা কোনো রকম এসে
খেয়ে বা না খেয়ে আমি ঘুমিয়েই যেতাম। দেখছো মা ব্যস্ত ছিলেন শুধু অর্থ সংস্থানের জন্য। নির্বাচনী মা ছেলের কার্যক্রমের ছোট্ট জন্য সংসার ঠিকঠাকই ডাকতে চলছিল। একটা পর্যায়ে স্কুল থেকে এমন নালিশ শোনার পর মা আমাকে প্রচণ্ড রকম পেটালো। লিসেনার্স, আমার মতো কোলাঙ্গার যেন এই পৃথিবীতে না হয়। নেশায় তখন আমার বিবেক বুদ্ধি এতটাই লোপ পেয়েছে যে আমি সমানে আমার মায়ের গায়ে হাত তুলেছি। এবং একটা পর্যায়ে আমি ওই ঘর থেকে বের হয়ে আসি। বখাটেদের কখনো ডেরার অভাব হয় না। আমার ডেরা হয়েই গেল। মা আমাকে অনেক জায়গায় হয়তো বা খুঁজেছে, কিন্তু তিনি আমাকে খুঁজে পাননি। আমি আমার যারা বখাটে বন্ধু বান্ধব ছিল তাদের সাথে বিভিন্ন জায়গায় সময় কাটিয়ে দিতাম। টাকার তো প্রয়োজন, আর নেশা করার জন্য টাকা তো অবশ্যই প্রয়োজন। এতদিন মায়ের ব্যাগ কেটেছি, এখন তো আমার হাতে টাকা নেই। সো আমাকে বিকল্প যে কোনো উপায়ে উপার্জন করতেই হবে। আমার অন্ধকার জীবনের পথ চলা শুরু। চুরি, ছিনতাই, ডাকাতি টাইপের কাজগুলো করা শুরু করে দিলাম ছোট কলেবরে। যা যতটুকু হতো ততটুকু নেশা পানিতে উড়ে যেত। যখন শেষ হয়ে যেত তখন আবার আবার এভাবেই চলতে থাকে দিন। বেশ অনেক দিন এভাবেই চলে যায়। ছোটোখাটো ঝামেলায় জড়িয়ে কখনো অপরাধ করেছি, কখনো নিজে মার খেয়েছি, পুলিশের ঝামেলায় জড়িয়েছি, আবার বের হয়েছি। এভাবেই সময় চলতে চলতে বছর খানেক পর মা আমার খোঁজ পেয়ে যান। তিনি এসে আমার হাত পা ধরে কান্নাকাটি করে আমাকে আবার ঘরে ফিরে যাওয়ার অনুনয় বিনয় করেন। আমি খুন শিকার তো আমার মায়ের সাথে যাব না। ভালো সম্পর্ক ছিল মা তো মাই হয়। সন্তান যত খারাপই হোক না কেন, মায়ের চোখের পানির দাম ভাই ধরতো কিছু সন্তান হয়তো বা দিয়ে থাকে, অথবা আমি তখনও এত বেশি খারাপ হয়ে যাইনি, কারণ আমার ভিতরে ক্ষমলতা শুরু করলো। মায়ের চোখের পানি আমাকে দুর্বল করতে শুরু করলো। ওদিন না গেলেও মায়ের ঐকান্তিক প্রচেষ্টায়, প্রায় 1 থেকে 1.5 মাসের প্রচেষ্টায় আমি আবার মায়ের ঘরে ফিরে গেলাম। মা তার উপার্জনের প্রায় অংশটাই আমাকে দিয়ে দেন আমার নেশা করার জন্য, না হলে আবার আমি গিয়ে খারাপ কাজের সাথে জড়িয়ে যাব। যে আমি ঘরে বসে নেশা পানি করি। লিসেনার্স, আমি ছোটবেলা থেকে গান বাজনা এবং নাচের উপর প্রচণ্ড রকম আকর্ষিত ছিলাম। ঘর থেকেই আমার পাঠটা শুরু হয়, কিন্তু এখানে দেখলাম একটি দল প্যাকেজ প্রোগ্রাম করে চিটাগংয়ের বিভিন্ন জায়গায়, ছোট বড় বিভিন্ন প্রোগ্রামে, এবং ওদের ছোট্ট একটা একাডেমি আছে, নাচ শেখার একাডেমি। আমি 2 একবার সেখানে যাই, কিছু স্টেপ করে দেখায়, তারা আমাকে তাদের সাথে ভর্তি হতে বলে। লিসেনার্স, অতীতেই বলেছি যে আমি দেখতে অনিন্দ সুন্দর ছিলাম। আমাকে দেখে দেখে রাজপুত্র চিন্তা করতো আমার পরিবারের সবাই। তো সেই জায়গা থেকে স্টেজে আমার পারফর্মটাও নেহায়েত খারাপ হবে না বলে আমাকে দলে ফেরাতেই ওই নাচ দলের যারা আছেন তারা উঠে পড়ে লাগলেন। আমি মাকে বললাম, ঘরে বসে মায়ের টাকায় নেশা করা থেকে যদি বাইরে অন্য কোনো বিষয়ে আমি ইন্টারেস্ট নেই তাতে খারাপ কি? মা এমনটা ভেবে আমাকে বললেন, যা, যদি কিছু টাকা পয়সা লাগে আমি দিব, কোনো একটা কাজের ভিতর থাক, মানুষের সাথে থাক, আনন্দে থাক। সেদিন থেকে রবিউল ইসলাম ডান্সার রবিউল হয়ে গেল। আমি ওই গ্রুপে গিয়ে খুব অল্প সময়ের ভিতর বেশ ভালো নাম করে ফেললাম। বিভিন্ন প্রোগ্রামে দলীয় নৃত্য, একক নৃত্য বা ডুয়েটে আমার বেশ চাহিদা শুরু হয়ে গেল, এবং গানের দলেও আমার প্রভাব এবং অবস্থান বেশ ভালো হয়ে গেল। বিভিন্ন ছোট
মেজবান থেকে কাপড়গুলাই শুরু করে কি সুন্দর কর্পোরেট করে ভাঁজ বড় জায়গা করে কোথাও রাখবো। দাওয়াত পেলে আমার সাবলীল উপস্থিতি নাচ মানুষকে পাগল করত। হাতে কিছু টাকা আসতো, কিন্তু সেটা দিয়ে আমার মায়ের পরিবারের কোনো কিছুই কাজে আসতো না। আমার স্বাভাবিক, আমার স্টাইল, আমার চলাফেরা সব না, কিছুতেই সেটা উড়ে যেত। ৩টা চাদর আনছিলাম নেশাটা তখনও যেদিন পুরোপুরি বাসা ছাড়তে পারিনি। চেঞ্জ করছি আগের আর তার ফেস্টরা আগের নেশা বাদ দিন। দিয়ে এখন মাঝে মধ্যেই বারে যেতে হয়। লিসেনার্স বোঝেন তো, সেটা আস্তে অনেক কস্টলি। উঠায় তো আমার রাখছি। উপার্জনের কোনো কিছু দিয়ে আমার ঘরের, অর্থাৎ আমার মার কোনো কাজে আসেন না, ঘরের কোনো কাজে আসে না, বের করে আমাতেই শেষ দিলে হয়ে যায়। তো উল্টা ময়লা মাঝে মধ্যে মার করে কাছেই হাত ফেলবে। পাততে হয়। তবে ততদিনে আমি একটু ধাতস্থ হয়েছি। যতটা বকে গেছিলাম সেখান থেকে নিজেকে বেশ অনেকটাই সরিয়ে আনতে পেরেছি। আমরা যেখানে থাকি তার পাশে একটি কমিউনিটি সেন্টারে বেশ বড় একটা প্রোগ্রাম ছিল। সেখানে আমাদের দলের পারফরমেন্সের জায়গা ছিল। শহরের এক ধনবান কোটিপতি প্রোগ্রামটি লঞ্চ করেছেন। আমি আমার মাকে অনেক রিকোয়েস্ট করলাম, চলো না মা, আমি এমন করি, তুমি তো কখনো দেখোনি, আজ অন্তত আমার সাথে যাও। আমার মা অগত্যা রাজি, কিন্তু সে যে পোশাক পরে যায়, আমি তার হাত পা ধরে রিকোয়েস্ট করে তার পোশাক পরিচ্ছদটা একটু পরিপাটি করালাম। লিসেনার্স, আমাকে যারা অনিন্দ সুন্দর দেখছেন বা দেখেছেন তারা জানেন আমার মা কতখানি সুন্দরী ছিল। সত্যি বলতে আমার মার এত কষ্ট, ক্লিষ্টতা, তার জীবনের এত দুঃখ, পানি ফিল্টারের সাথে তার বয়স যেটা তার শরীরকে ছুঁতে পারেনি। এখনো বয়স কমিয়ে ২৭-২৮ বলে দিলে কারেন্টের যে কেউ লাইন মেনে নেবে। লাগাই সেক্ষেত্রে দেবে, আমি আমার মা প্রায় পাশাপাশি ১৫ যদি দিন কখনো হাঁটি, চলে যাচ্ছে সর্বোচ্চ এখনো বড় ভাই, দেয় না। বড় বোন ছোট ভাই বলতে পারে, কিন্তু মা সন্তান এটা কেউ বলবে না। বহু বছর পর মাকে একটু পরিপাটি সাজগোজ করে বের হতে দেখলাম। মা বসলো, আমরা প্রোগ্রামে পারফর্ম করলাম। মা তন্ময় হয়ে আমার দিকে তাকিয়ে আমাকে দেখলো। প্রোগ্রাম শেষের পর খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। খাওয়া দাওয়ার পর মা বারবার আমাকে তাগিদ দিচ্ছিল, রবিউল বাসায় চল, আমার না ভালো লাগছে না। আমি মাকে বললাম, এত রাতে কিভাবে বাসায় যাব? এখন কত ধরনের উদ্ভট লোকজন এখানে ভিড় করে আছে, রাস্তাঘাটে এত রাতে যাওয়া সম্ভব? রাতটা কাটাই, ভোরে আমরা বাসায় চলে যাব। তিনি নাছোড়বান্দা। তিনি বললেন, আমি এখানে এক মুহূর্তে আর থাকতে রাজি না, আমার খুব বিরক্তি লাগছে। এইগুলো পরিষ্কার তারপর করে আমি কারে মাকে চাপাচাপি দেখাইতে করতে মা বলল, যাবা? দেখ বাম সাইডে যে লোকটা বসে আছে, ওই যে টাক মাথা, ওই লোকটা আমাকে বিভিন্ন বাজে ইশারা দিচ্ছে। ২ বার আমার পাশে ঘেঁষে কথা বলার চেষ্টা করেছে। আমার এই জায়গাটা ভালো লাগছে না। যাই হোক, কর্পোরেট বড় প্রোগ্রাম ছিল, আমি ঝামেলা করতে চাইনি। আমি আমার মাকে নিয়ে সবাইকে বলে গ্রিন রুমের একটা কোনায় মোটামুটি শোয়ার ব্যবস্থা করলাম। আমরা স্টেজেই মোটামুটি গল্প, এইগুলো আড্ডা, পরিষ্কার সিগারেট ফুঁকতে করে ফুঁকতে রাত কাকে কাটিয়ে দিয়েছি। দেখাইতে যাবা সেটা বলো। সকাল হলো, মাকে নিয়ে ঘুরাই দিলে বাড়ি না পৌঁছলাম। বলে। পরদিন কায়েস নামে এক ভদ্রলোক আমাকে ডাকালো, রবিউলকে আসতে বলো। আমি গেলাম, একটি রেস্টুরেন্টে বসলাম। আমি দেখেই চিনতে পারলাম এই সেই বদমাসটা তুমি এখন যে এই আমার মার দিকে কুদৃষ্টি দিয়েছে। ব্যস্ততার আমার মাথায় ভিতরে রক্ত এগুলা উঠে গিয়েছিল। পরিষ্কার করে তিনি কাকে আমাকে বললেন, দেখাইতে রবিউল যাবা সেটা তুমি কি একটু বলো। আমার বাসায় লাঞ্চ করতে পারবে আগামীকাল? তোমার সাথে বেশ কিছু কথা আছে আমার। আমি অনেকভাবে না করলাম। বের হয়ে আসার পর জানতে পারলাম ইনি এখানের লোকাল একজন রাজনীতিবিদ এবং অনেকগুলো বাড়ির মালিক। ধনী এবং রাজনৈতিক প্রভাবে তিনি ফুলে ফেঁপে উঠেছেন। এলাকায় সম্ভ্রান্ত বলতে যেটা বোঝায়।
কায়েস সাহেবের সাথে কথা বলে বের হয়ে আসার পর আরও 4-5 দিন পর হঠাৎ রাস্তায় কায়েস সাহেবের সাথে আবার দেখা হলো। একটু শক্ত করে গম্ভীর কণ্ঠে আমাকে বললেন, রবিউল, আমি না তোমাকে বলেছি আমার বাসায় এসে তুমি লাঞ্চ করবে? আগামীকাল লাঞ্চের সময় যেন তোমাকে আমার বাসায় পাই। আমি কিছুটা বিব্রত, কিছুটা হতচকিত, কিন্তু ততক্ষণে যেহেতু তার প্রভাব বলয়, রাজনৈতিক ক্ষমতা এবং অবস্থান বুঝতে পেরেছি, সো হিরোগিরি দেখানোর মতো অবস্থায় আর তখন আমি নেই। অগত্যা মেনে নিলাম, হ্যাঁ আমি আসব। পরদিন তার দেওয়া ঠিকানা মতো বাসায় গেলাম। অনেক বড় বাসা, সাজানো গোছানো পরিপাটি, কিন্তু বাসায় একমাত্র মানুষ ওই কায়েস মিয়াই। তার কিছু চাকর বাকর, একজন রাঁধুনি বা কাজের মানুষ, আর একজন কেয়ারটেকার নিচে, এ বাদে ওই বাড়িতে আর নতুন কাউকে দেখলাম না। তিনি বসলেন বিভিন্ন ধরনের মুখরোচক উপাদেয় খাবার, যেগুলো সেই শৈশবে আমাদের বাসায় খেয়েছি, তেমন খাবারগুলোই সামনে পেলাম। খাওয়ার আমার ইচ্ছা ছিল না বা রুচিও আসছিল না, কিন্তু তারপরে অগত্যা তার সাথে বসে দামি এবং সুস্বাদু খাবারগুলো গ্রহণ করলাম। খাবার শেষ হওয়ার পর সোফাতে গা এলিয়ে দিয়ে কায়েস সাহেব আমাকে বললেন, রবিউল, আমি তোমার মা সম্পর্কে সব কিছুই খোঁজ খবর নিয়েছি। তিনি ধনাঢ্য পরিবারের বউ ছিলেন, পরে তোমাকে নিয়ে পালিয়ে এসে এখন একটি গার্মেন্টসের সুপারভাইজার। কি আমি ঠিক বললাম তো? বললাম, জি আপনি ঠিক বলেছেন। তিনি আমার সম্পর্কে বললেন যে তুমি একটা সময় ওই স্কুলে পড়তে, এবং সে সময় তারপর তুমি অনেকবার বকে যাও, অনেক ধরনের অসামাজিক এবং সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলো। তুমি জানো, কয়েকবার তোমার বিরুদ্ধে নালিশ আমার কানেও এসেছে। আমি পুলিশ এবং বিভিন্ন প্রশাসনকে তোমাকে যাতে ছেড়ে দেওয়া হয় বারবার সুপারিশ করেছি। সত্যিকার অর্থে আমার ওই খারাপ সময়ে আমি জানতাম কেউ একজন আমার জন্য সুপারিশ করে, কিন্তু কে করে আমি জানতাম না। তিনি আমাকে এরপরে যে প্রস্তাবটি দেন, সে প্রস্তাবটি শুনে আমার মাথায় রক্ত উঠে যায়। তিনি আমাকে প্রস্তাব দেন আমি যেন আমার মায়ের সাথে তার বিয়ের বন্দোবস্ত করি। লিসেনার্স, ওনার প্রস্তাব শুনে আমার মাথায় রক্ত উঠে যায়, কিন্তু কোনোভাবে নিজেকে সংবরণ করে সেটা কখনো সম্ভব নয় বলি। তিনি তখন একটু নরম হয়ে উদাসভাবে সিলিংয়ের দিকে তাকিয়ে বললেন, রবিউল, আমারও একটা পরিবার ছিল, আমার একটা কন্যা সন্তান ছিল। আমার স্ত্রী আমাকে ছেড়ে আমার কন্যা সন্তানকে নিয়ে দেশের বাইরে চলে গিয়েছে। তাদের সাথে আমার ন্যূনতম কোনো যোগাযোগ নেই। আমার এই একাকিত্ব জীবনে এমন কাউকে প্রয়োজন যার জীবনে একাকিত্ব আছে, কিন্তু সত্যিকার অর্থে তার কোনো কথাই তো আমাকে গলাতে পারেনি। আমি বরং বিনয়ের সহিত সেখান থেকে না বলে বের হয়ে আসি। তিনি বিনয়বনতার প্রতীক হয়ে আমাকে জানালেন যে তুমি না করেছো এতে নিয়ে আমি কোনো কিছু মনে করিনি, আমি এর জন্য তোমাকে কোনো প্রতিশোধও নিব না, কিন্তু তুমি ভেবে দেখলে পারতে, আমার এখানে তো কোনো কিছুর অভাব নেই। তোমার মাও একটা সুখী জীবন পেত, তুমিও হয়তো বা একটা ভালো পরিবার পেতে। আমার মাথায় তখন আসলে ওসব কিছুই আসেনি, শুধু রাগে গড়গড় করতে থাকি, কিন্তু চেহারায় সেটা প্রকাশ করতে দেই না, বের হয়ে আসি। কিন্তু লিসেনার্স, আমার রক্তটাও তো আপনাকে দেখতে হবে। আমি যে পরিবার থেকে এসেছি, ব্যভিচার নোংরামি সেখানে ছড়ানো ছিটানো ছিল। গল্পের সামনে গিয়ে আপনারা আরও স্পষ্ট বুঝতে পারবেন। ইতিমধ্যে আমার জীবনে নিশি নামক এক রাজকন্যার আবির্ভাব ঘটে।
একদিন একটা 5 স্টার হোটেলের ডান্স থেকে সে আমার সাথে কথা বলতে আসে। আমাকে দেখে বলে, "তোমাকে দেখে তো ঠিক ডান্সার মনে হয় না। প্রভাবশালী কোনো এক পরিবার থেকেই হয়তোবা তুমি উঠে এসেছো। তুমি এমন কাজ কেন করো?" লিসেনার্স, কর্পোরেটদের চাপাবাজিটা যায় না। আমার রক্তে রক্তে কর্পোরেটদের রক্ত ছিল তো, চাপাবাজিতে আমিও কম যাইনি। আমি বলেছি, এটা আমি টাকার জন্য করি না, এটা আমার এক ধরনের প্যাশন। ছোটবেলায় মেধাবী ছাত্র ছিলাম, যৎসামান্য যতদূর পড়াশুনো করেছি নিজের স্মার্টনেস এবং সব কিছু দিয়ে নিজেকে আন্ডার মেট্রিক এটা ঢেকে রাখতে পারতাম সহজেই। যে কেউ আমার সাথে কথা বললে, চলাচল করলে আমাকে শিক্ষিত রুচিশীল মার্জিত মানুষ বলেই জানতো। আর তারপর ছোটবেলার পারিবারিক ঐতিহ্য, গরিমা এগুলো তো ছিলই। আমি তাকে বিভিন্নভাবে কনভিন্স করতে সক্ষম হই আমি আসলে ধনী পরিবারের সন্তান, স্বতন্ত্রভাবে ব্যক্তি স্বাধীনতায় বাঁচতে চাই, তাই কিছু কাজ করার চেষ্টা করি। তবে এটা আমার পেশা নয়। আমার প্রতি তার করুণা হয় কি অন্য কিছু হয় জানি না, অথবা আমার সুন্দর চেহারা, রাজপুত্রের মতো চেহারা দেখে একটা সময় সে আমাকে জিজ্ঞেস করে আমার মোবাইল নাম্বার আছে কি না। আমি বলি আমি মোবাইল ব্যবহার করি না। তৎক্ষণাৎ আমাকে নিয়ে গিয়ে একটি মোবাইলের ব্যবস্থা করে দেয়, সিমের ব্যবস্থা করে দেয় এবং নাম্বার আদান প্রদান হয়। আমাদের ভিতর কথা হতে থাকে। একজন যুবক যুবতীর যখন বারবার কথা হতে থাকে, বাধ্যতামূলকভাবে সেটা পরিণয় করাবেই। আমি যুবক যুবতী বলে ভুল করছি, প্রকৃতপক্ষে একজন পুরুষ এবং একজন নারী, সে যে বয়সের হোক, তারা যদি খুব ক্লোজ ইন টাচ থাকে তাহলে একটা সময় গিয়ে তারা শরীরের পরিণয় ঠিকই জড়িয়ে পড়বে। আমার বেলাও ব্যতিক্রম হয়নি। নিশির সাথে আমি অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে যাই এবং একটা সময় বুঝতে পারি আমি তার প্রতি ভীষণ দুর্বল এবং এই দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব না। আমি ভালোবেসে ফেলি মন প্রাণ থেকে এবং এটাও বুঝতে পারি নিশির জন্য আমি না পারি এমন কোনো কাজ নেই। আমার পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে নিশিকে চাই। কিছুদিন চলাচলতির পর নিশি একটা সময় আমাকে জানায় তার পরিবার থেকে বিয়ের জন্য প্রেশার আসছে। আমি যেন দ্রুত তাকে বিয়ে করে ফেলি। আমি পড়ে গেলাম এক মারাত্মক অথৈ পাথারে। আমি এখন কিভাবে তাকে আমার বাসায় নিয়ে যাব? আমার বাসার যে হালচাল, এটা দেখলে সে ওখানে আর এক সেকেন্ডও স্থির হবে না। কর্পোরেট পরিবারের নোংরা মানসিকতার আমার মাথায় তখন চলে আসলো আমি এখানে আমার মাকে ব্যবহার করতে পারি। আমার মনে পড়ল কায়েস সাহেবের কথা। কয়েকদিনের ভিতর আমি কায়েস সাহেবের সাথে যোগাযোগ করে বললাম আমি আমার মাকে তার সাথে বিয়ে দিতে রাজি। কায়েস সাহেবও তখনও সমানভাবে আগ্রহী। আমি বাড়ি চলে গেলাম এবং মাকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করলাম, মা তুমি একটা বিয়ে করো। আমাদের এখানের যে কায়েস সাহেব যে তোমাকে ইঙ্গিত করেছিল সে তোমাকে বিয়ে করতে চায়। মা নইব নইব চ, কোনোভাবেই তাতে রাজি নয়। একটা সময় ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করলাম, খাওয়া দাওয়া ছেড়ে দিলাম, কয়েকবার সুইসাইড অ্যাটেম্প্ট করলাম। অগত্যা সন্তানের মুখ পাঞ্চে মা কায়েস সাহেবকে বিয়ে করে নিলেন। বিয়ে করার পর ওই বাড়িতেই আমাদের ঠাঁই হলো। একটা পর্যায়ে আমি কায়েস সাহেবকে আমার বিষয়টা ভেঙে চুরে বললাম। কায়েস সাহেব আমাকে বললেন, আমার তো অনেকগুলো বাড়ি, তো একটা ফ্ল্যাট তিনি পুরো সাজিয়ে দিলেন আমার জন্য। কায়েস সাহেব তখন আমার মাতে বোধ। তিনি একটি ফ্ল্যাট খুবই উঁচু দরে সাজিয়ে দিলেন, তার থরে থরে আভিজাত্যের ছোঁয়া। ইনফ্যাক্ট কায়েস সাহেব আমাকে প্রচুর পকেট মানি দিতেন।
অর্থাৎ না চাইতেই আমি প্রচুর টাকা পেয়ে যেতাম। রাজনৈতিক পাওয়ার থাকার কারণে তার কালো সাদা কোনো টাকারই অভাব ছিল না। তো হিসাব করে খরচ করাটা তার ধাতে সইত না। যখনই তার কাছে যেতাম, হয় বান্ডিল ধরা টাকা অথবা বড় অঙ্কের একটি চেক লিখে দিতেন। আমি গোপনে নিশিকে বিয়ে করে ফেলি এবং বিয়ে করে ওই বাসায় নিয়ে আসি। আমি তাদেরকে জানাতে থাকি, নিশিকে জানাতে থাকি, আমার বাবা মার ভিতরে একটু সম্পর্ক খারাপ যাচ্ছে, তার জন্য আমি আলাদাই এখানে থাকি। বড় লোকের খরচে মেয়ে, সে তার মোটামুটি এন্টারটেনমেন্ট অ্যান্ড আনন্দ পেলেই খুশি। শারীরিকভাবে তাকে সন্তুষ্ট রাখতে পারলে, অর্থাৎ ফিজিক্যালি তাকে প্লেসড রাখতে পারলে, আর তার খরচ খরচা মোটামুটি চালাতে পারলে, আমার কে কোথায় মরল গেল এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এভাবেই চলছিল দিন। বাদ সাধল একদিন ভোরবেলা কায়েস সাহেব আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো, রবিউল, তোমার মা কোথায়? আমি হতচকিত হয়ে গেলাম। মা তো আপনার কাছে। বলে, গতকাল রাত থেকে তাকে খুঁজে পাচ্ছি না। তুমি কি তোমার মাকে সরিয়ে রেখেছ? আমি বললাম, না, আমি তো সরিয়ে রাখিনি। আমি চাচোক হয়ে সব কিছু ভুলে তার সাথে মাকে খুঁজতে বের হলাম। কিন্তু মা ছিলেন আমাদের ধরাছোঁয়ার বাইরে। তিনি ন্যূনতম কোনো ট্রেস রেখে যাননি যেটা দিয়ে তার অবস্থান জানা সম্ভব হয়। কায়েস সাহেব মাথার চুল ছেড়তে লাগলেন। একটা সময় তিনি আমাকেও টাকা পয়সা দেওয়া প্রায় বন্ধ করে দিলেন। আমার তখন ভীষণ গরিবী হালচাল। এদিকে নিজেকে মেনটেন করতে গিয়ে আমার জীবন যায় যায় অবস্থা। ধনীর মেয়ে শুধুমাত্র শারীরিক সুখেই তো তার চলবে না, তার আরও অনেক কিছু প্রয়োজন। শারীরিক সুখটা হচ্ছে অনেকটা নেশার মতো। নেশা কেটে গেলেই জীবনের চাহিদাগুলো সামনে এসে দাঁড়ায়। নেশার সাথে আমার ভালোবাসাটা ঐকান্তিক ব্যক্তিত্বের ভালোবাসাটা ছিল না, যেখানে একজন মানুষকে যুগের পর যুগ যে কোনো অবস্থায় মেনে নেয়। আমার সুন্দর চেহারা, আমার আভিজাত্য, এগুলোই নিশিকে আকর্ষিত করেছিল। কিছু সময় হয়তোবা শরীরের প্রতি আকর্ষণও ছিল, কিন্তু শরীরের আকর্ষণ আর কয়দিন বলুন? একটা সময় গিয়ে আভিজাত্যটাই তার কাছে বড় হয়ে দাঁড়ায়। আমি সেটা মেনটেন করতে পারিনি। একটা সময় নিশি আমাকে ডিভোর্স দিয়েই চলে যায়। লিসেনার্স, নিশি আমাকে ছেড়ে যাওয়ার পর কায়েস সাহেবের হাত থেকে মুক্তি পেয়ে আমি আবারও সেই ডং জীবনে চলে গেলাম। আমার কাছে কিছু দামি জিনিস ছিল, ওগুলো বেচে কিছুদিন মোটামুটি চলাচলতির ব্যবস্থা হলেও আমি ফিরে গেলাম আবার সেই নাচের দলে। কিন্তু আমার সেই জায়গাটি আর বর্তমান নেই। আমার অনেক স্মৃতি অনেকে জেনে ফেলায় আমাকে আর আগের মতো ভালো দেখে না। সেখান থেকেও আর আগের মতো ইনকাম আসে না। আমার চলাচলতি খুবই খারাপ অবস্থায় হয়ে যায়। আমি আবার খুঁজে ফিরি আমার সব জায়গার রক্ষক আমার মাকে। প্রায় 6 মাস প্রচেষ্টার পর আমি আবারও আমার মাকে খুঁজে বের করি। আমি যখন তার সামনে দাঁড়াই, সে আমাকে দেখেই ঠাস ঠাস করে আমার মুখে থাপ্পড় লাগিয়ে দেয়। আমি তাকে বললাম, মা, তুমি কেন ওই জায়গা ছেড়ে চলে আসলে? আমরা তো আবার সুন্দর একটা জীবন পেয়েছিলাম। আমাদের তো কোনো কিছুর অভাব ছিল না। আমাদের সব কিছুই তো ঠিকমতো চলছিল। তুমি কেন এমনটা করলে? তুমি তোমার সন্তানের মুখের দিকে কি একবার তাকালে না? মা আমাকে বলল, আমার কাছে সন্তানের থেকে সম্মান অনেক বেশি বড়। রবিউল, তুই তো কখনো আমাকে জিজ্ঞেস করিসনি আমি কেন তোর বাবার ঘর ছেড়েছিলাম।
আমি অবাক হয়ে আমার মায়ের দিকে তাকিয়ে থাকি। আমার মা বলে, ওই পরিবারের ভিতর একটা সময় তুই জন্মগ্রহণ করার পর তোর বাবার ব্যবসায়িক অবস্থা একটু খারাপ হতে থাকে। খারাপ মানে পরিবারের অন্যদের তুলনায় তার উপার্জন একটু কম হতে থাকে, তার প্রভাব প্রতিপত্তি অর্থবিত্ত কম হতে থাকে। তোর ছোট দাদুকে তো চিনিস? হ্যাঁ, অর্থাৎ আমার বাবার চাচা। তোর বাবা হয় না, ও আমাকে বাধ্য ভালো করতো তোর ছবি আর ছোট দাদার বানাবে সাথে না। শারীরিকভাবে মেলামেশা করতে। আমি কোনোদিন রাজি হইনি, যার জন্য আমার উপর অত্যাচারের খড়গ নেমে আসে। দিনের বেলায় জোর করে আমাকে তার রুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা দিয়ে দেওয়া আসা হয় এবং আমার শরীরটা ছিঁড়ে কুড়ে খায়। আমি সেখান থেকে বের হওয়ার জন্যই তোর হাত ধরে পালিয়ে আসি। তোর ওই পরিবারের প্রত্যেকেই ছিল এক একটা মুখোশধারী শয়তান, এক একটা মুখোশধারী অমানুষ, এক একটা মুখোশধারী দুশ্চরিত্র। তারা অর্থ ও বিত্তের জন্য পারে না এমন কোনো কাজ নেই। শুধু তোর ছোট দাদু নয়, বিভিন্ন ক্লায়েন্টকে খুশি করতে গিয়ে তোর বাবা বারবার আমাকে বিভিন্ন মানুষের কাছে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বাধ্য করার চেষ্টা করেছে। না করতে পারলে আমার উপর নেমে আসতো চরম নির্যাতনের খড়গ। অস্বীকার করলেই আমার উপর নেমে আসতো নির্যাতনের খড়গ। আমাকে সমস্ত দুনিয়ার সব টাকা পয়সা দিয়ে, আমাকে গহনার পর গহনা দিয়ে আমাকে চেষ্টা করতে অন্য কারো মনোরঞ্জন করার। কিন্তু আমি সেটা কখনো সম্ভবপর বলে মনে করিনি। তুই কি জানিস, এই যে কায়েস, এও প্রকৃতপক্ষে তার নাম ধাম গোপন করে ভুয়া একটি ডকুমেন্টের মাধ্যমে আমাকে বিয়ে করেছে, এবং সেটা করেছে যাতে করে আমি কখনো যেন তার সম্পত্তির উত্তরাধিকার না হতে পারি। তোকে তো অন্য বাসায় পাঠিয়ে দিয়েছে, এই বাসায় সে খুব একটা থাকতো না, বরং এই বাসায় বসতো তার ব্যবসায়িক পার্টনার এবং রাজনীতিক সিনিয়রদের মিলন মেলা, এবং তাদের যৌন বাসনা পূর্ণ করার জন্য ব্যবহার করা হতো আমাকে। তারা ছিঁড়ে খুঁড়ে খেয়েছে আমাকে। প্রকৃতপক্ষে আমাকে একটা বেশ্যার জীবন যাপন করতে হয়েছে সেখানে। আমি মাথা হেট করে বসে থাকি। তারপর আমি আবার কিছু কাজ করার জন্য চেষ্টা করি, মা আর তার সাথে আমাকে রাখেনি। আমি ডান্স করি, এটা করি, তাতে পেট ঠিক মতো চলে না। মাও যেটা দেয় আগের মতো করে মা আর আমাকে দেয় না। এমন সময় একটি মোবাইল ফোনের দোকান বিক্রয় হবে জানি, 10 লক্ষ টাকা। দেখো, বেশ এআই কিছুদিন আমার খোঁজখবর নিয়ে সাথে দেখলাম এটা দিয়ে যা কেমন হবে, এই দোকানটা ফাজলামি পরিচালনা শুরু করতে পারলে আমি বেশ করছে। ভালোভাবে দাঁড়িয়ে যেতে পারবো, মোটামুটি নিজের খরচ খরচা এবং একটি স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। সত্যিকার অর্থে কোনো কিছু দাঁড়াও, নির্দিষ্ট করতে না পারলে স্ক্রিনশট মানুষের নিয়ে সামনে যে কাজটি পাঠাই। পায় সেটাই নেশার মতো হয়ে যায়। আমারও নাছোড়বান্দা অবস্থা। ভাগ্যিস আবার ওদিকে এআই নোংরা মানুষ পরিবারের না, নষ্ট রক্ত তাহলে তো আমার তো শরীরে তুমি বইছে। বলতা যে আমি ওর সাথে প্রেম আমি ওই শুরু দোকানটি কেনার জন্য করবে। অনেক জায়গায় ধর্ণা দিই, বিভিন্ন জায়গা থেকে টাকা আনার চেষ্টা করি, কিছু ম্যানেজ হয়ও, কিন্তু সেটা নেহায়েত খুবই কম। 10 লক্ষ টাকা প্রয়োজন, আমার সর্বসাকুল্যে 3.5-4 লাখ টাকার ব্যবস্থা আছে। আমি বারবার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে বিভিন্ন উপায় দেখি। যেহেতু অতীতে বিভিন্ন হোটেলে ডান্স করার অভিজ্ঞতা ছিল, হোটেলের কিছু লোকের সাথে আমার সম্পর্ক ছিল। তারা একটা সময় আমাকে বলে, আল্লো, রবিল তোমার তো ডান্স এই গ্রুপ ছিল, শালার তোমার অনেক মেয়েদের সাথে পরিচয়, দেখছো, তো এখানে ধনীদের হোয়াটসঅ্যাপে মনোরঞ্জন করার ঢুকতে জন্য কিছু পারতেছি না। মেয়ে প্রয়োজন। নতুন একটি হোটেল হচ্ছে, মেয়ে প্রয়োজন। আপাতত 1-2 জন হলেই চলবে।
কিন্তু আমাদের সুপার ক্লায়েন্টদের মনোরঞ্জন করতে হবে। তুমি যদি এমন কোনো মেয়ে দিতে পারো তাহলে তোমাকে আমরা বেশ কিছু টাকা দিব। রক্তে যাদের প্রবলেম থাকে তারা পৃথিবীর সৌন্দর্য ও পবিত্রতার দিকে তাকায় না। আমি এত বড় মানুষ ছিলাম, আমি মুহূর্তেই লুফে নিলাম, কিন্তু আমি মেয়ে কোথায় পাই? একটা পর্যায়ে বলে বসি, বয়স কেমন লাগবে? তারা বলে যে কোনো বয়সের, তবে একেবারে বৃদ্ধা না হয় আর দেখতে শুনতে আকর্ষণীয় হতে হবে। আমি খুঁজতে থাকি, পাই না। ওই ম্যানেজার আবার আমার সাথে যোগাযোগ করে, আবার যোগাযোগ করে, আবার যোগাযোগ করে, একটা পর্যায়ে বলে, তুমি জাস্ট যে কোনো একটা মেয়েকে নিয়ে হোটেলে আসো, খাওয়া দাওয়া করো, খাবারের ভিতর আমরা কিছু ওষুধ মিক্স করে দিব, তারপর যখন বেহুশ হয়ে যাবে তখন আমরা আমাদের মতো করে তাকে ট্রেইন অ্যান্ড গ্রোমিং করে ব্যবহার করব। লিসেনার্স, আমার মতো কুলাঙ্গার যেন এই পৃথিবীর কোনো সন্তান না হয়। লিসেনার্স, আপনাদেরকে সংযত থাকতে বলি, আমি সংযত থাকতে পারছি না। সত্যিকার অর্থে আমার নিজের পা থেকে মাথা পর্যন্ত মনে হয় চলে যাচ্ছে। ভাই পৃথিবীতে মানুষ এত খারাপ হতে পারে। যাই হোক, ঘটনায় ফিরে যাই। রবিউল সাহেব বলছেন, আমি চিন্তা করলাম আমি আমার মাকে এই কাজে ব্যবহার করব। আমি আমার মাকে আবার গিয়ে অনেক কিছু বুঝিয়ে বলি, অনেক ভালো হয়ে গেছি আমি সেটা দেখাই, এবং তাকে জোর করি আমার সাথে একটি প্রোগ্রামে যাওয়ার জন্য। আমার মা নিমরাজি থাকা সত্ত্বেও, সন্তান তো, এত করেই বলছি ভালো হয়ে গেছি, মা সরল বিশ্বাসে আমার সাথে ওই প্রোগ্রামে যায়, ওই ওই হোটেলে যায়। রেস্টুরেন্টে বসে যখন আমরা খাওয়া দাওয়ার অর্ডার করব তখন ম্যানেজার আমাদের এসে ভালোভাবে দেখে যান, এবং তিনি দেখে গিয়ে আমাকে বলেন, তুমি তো জব্বর জিনিস এনেছ, তোমাকে আরও 50,000 বাড়িয়ে 7 লক্ষ টাকা দিব। আমার মোবাইল দোকানের ব্যবস্থা হয়েই গেল। তারা খাবারের ভিতর ঘুমের ওষুধ মিশিয়ে আমার মা যখন বেহুশ হয়ে যায়, আমার মাকে ধরে নিয়ে কোথায় যে নিয়ে গেল আমি জানি না। আমি টাকার চেক পেয়ে চলে আসলাম, যথাসময়ে ব্যাংক থেকে টাকার চেকটা ভাঙালাম এবং অথরাইজেশন করা হলো যে হ্যাঁ, চেকটা বৈধ। আমি টাকাগুলো নিয়ে আমার স্বপ্নের মোবাইল দোকান শুরু করে দিলাম। আমি পাষণ্ড নরপিশাচ। আমি একবার চিন্তা করে দেখলাম না আমার মাকে আমি কি করলাম, কোথায় দিয়ে আসলাম। আমার বাবার নোংরা রক্ত আমার শরীরের রঞ্জে রঞ্জে যেন বয়ে চলেছে, আমি তার থেকে আলাদা কিছু হইনি। আমার মোবাইল দোকানের ব্যবসাটাও আস্তে আস্তে ডাউন হতে থাকে। একটা সময় দোকানটাও আমাকে বিক্রি করে দিতে হয় মাত্র 3.5 লাখ টাকায়। তখন আমি নিঃস্ব। আমি খুঁজে বেড়াই আমার মাকে এখানে সেখানে, বানাই দেবেন না, তাহলে আমি কিন্তু দুধটা বানাবো কোন মুখ নিয়ে তার ছবি। সামনে গিয়ে দাঁড়াবো? আমি শহরের অলিতে গলিতে, নগরে যে হোটেল সেখানে যতবার যোগাযোগ করতে গিয়েছি দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, মারও খেয়েছি। একটা পর্যায়ে ম্যানেজারকে বলে বসি, ভাই সে আমার মা, প্লিজ সেখান থেকে আমাকে তাকে উদ্ধার করার ব্যবস্থা করে দেন। কিন্তু তারাও তো কর্পোরেট ড্যাশের বাচ্চা, তারা তো আর ফেরত দিতে চান না। বরং আমাকে ওই কম্পাউন্ডের ভিতরে দেখলেই দারোয়ান দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। আমি কখনো আমার বাবার খোঁজ করতে যাইনি, কারণ
আমার সে নির্বাচনী অবস্থা ছিল না। কার্যক্রমের জন্য অনেক রাষ্ট্রীয় ছোটবেলায় বের হয়েছি। পতাকা। অনেক খোঁজাখুঁজি করে জানতে পারি আমার বাবা, আমার মা বের হয়ে আসার বেশ কিছুদিন পরেই মারা যান। উত্তরাধিকার সূত্রে যা কিছু অন্যরা ভাগাভাগি করে নিয়ে যায়, যেহেতু আমার কোনো ট্রেস বা অবস্থান ছিল না, একটা সময় সেখানে গিয়ে নিজের পরিচয় পরিচিতি দিলে সেখান দিয়েও প্রত্যাখ্যাত হই। সময়ের পরিক্রমায় জীবনের সাথে ঝুঁজতে অভিশপ্ত জীবন নিয়ে টলতে বারবার সুইসাইড করতে গিয়েছি, বিষ খেয়েছি, গলায় দড়ি দিয়েছি, কিন্তু লিসেনার্স, কেন জানি উপরওয়ালা এত সহজে আমাকে নিস্তার দিতে চান না। আমি কে? একবারও মরতে পারিনি। একটা পর্যায়ে ঢাকা চলে আসি। এখানে এসে তোমরা এখানে গেছিলা? একটা প্রতিষ্ঠানে সেলসম্যানের চাকরি করছি, আর খুঁজছি আমার মাকে। তাকে কি কোথাও পাওয়া যাবে কখনো? আমি শুধুমাত্র তার পা দুটা ধরে ক্ষমা চাইতে চাই। আমি জানি ক্ষমার যোগ্য অপরাধ আমি করিনি, কিন্তু তারপরেও জীবনের এ পর্যায়ে এসে আমি জানি না আমার মা কোথায় আছে, কেমন আছে। আমি বাকি জীবনটা তাকে একটা সম্মানের জীবন দিতে চাই। আমি জানি আপনাদের কাছে এই কথাগুলো বলার কোনো অধিকার আমার নেই, পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আমার নেই, এ সমাজে অবস্থান করার কোনো অধিকার আমার নেই। আমার মতো নরপিশাচ কুলাঙ্গার কোন ছোট ভাষায় নিজেকে গালি দিলে যে আমার জন্য একটা প্রকৃত গালি পাওয়া যায় আমার আমি জানা তো নেই। অনেকদিন পৃথিবীর যাই সমস্ত না, গালি, যে সমস্ত খারাপ যাওয়া কথাগুলো উচিত। এত ভালো আমার সম্পর্ক খারাপত্যার ছিল কাছে এসে ভাইয়ের সাথে হেরে আমার। সরে যায়। এমন অভিশপ্ত জীবন আর নিয়েই বেঁচে ফোন আছি দিলে ভাই একটাই ধরতো। আশায়, কোনো একদিন আমার বাসায় যাওয়ার মাকে দেখতে পাবো, পারমিশন ছিল, সবকিছু তার ঠিক সামনেই ছিল, কিন্তু প্রায়শ্চিত্ত তুমি করব। আমি সব তোমার বাদ দিয়ে অযোগ্য সন্তান, দিলে। আমি তোমার কুলাঙ্গার সন্তান। আমি জানি না আমি পাবো কি না। আপনাদেরকে জানিয়ে রাখলাম, আপনারা দোয়া করবেন আমি যেন একবারের জন্য হলেও আমার এই অপূরণীয় অপরিণামদর্শী পাপের জন্য আমার মায়ের দুটো পায়ে চুমু খেয়ে যেন ক্ষমা চাইতে পারি। সুন্দর। আমি জানি না আমি তাকে খুঁজে পাবো কিনা। আপনারা যারা কষ্ট করে আমার ঘটনা পড়ছেন, আপনাদের আমার স্টকে যত গালি বিছনা আছে সুন্দর না ততগুলো গালি হয়ে আমাকে দিয়ে যাবেন। পারে, আমি না হয় ঘটনাটা শোনার সুন্দর জন্য, না, বিছনা আর যদি সুন্দর আমার জন্য না এতটুকু হইলে দোয়া করেন, কি? আমি কৃতজ্ঞ থাকব। আমি আমার জীবনের সব খারাপ দিকগুলো ছেড়ে নিজের মতো আমারে করে সুন্দর চেষ্টা করি সৎভাবে মানুষের বাঁচার। ডাক্তার। জানি না উপরে যিনি বসে আছেন তার কাছে কোনো উপায় আছে আচ্ছা, কিনা আমাকে ক্ষমা তোমারে করার। কালকে টাকা দিচ্ছে, সেটা কত? প্রিয় কি লিসেনার্স, বলছে? ঘটনাটি এখানেই সমাপ্তি, এবং আমার আপনাদেরকে বলার মতো কোনো ভাষা নেই। পৃথিবীটা সুন্দর হওয়া প্রয়োজন ছিল, আর তার জন্য প্রয়োজন ছিল মানুষের সুন্দর মন। এই পৃথিবীতে সবচেয়ে পবিত্র অনুভূতির নাম ভালোবাসা। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসের নাম সম্মান। লিসেনার্স, আপনাদেরকে দুটি জায়গায় বলবো। একটি হলো মা বাবা আমাদের আমৃত্যু জিম্মাদারি, তাদের অসম্মানিত হতে হয় এই এমন একটি রুমের চাউনিও এসি যেন তো আমাদের না আসে। কখনো ছাড়ি না। আর দ্বিতীয়টি বলবো ভালোবাসা। ভালোবাসার সাথে অর্থের সম্পৃক্ততা হয় না। এই কর্পোরেট বুর্জোয়া দুনিয়ায় এসে আমরা ভালোবাসাকে কাপড়গুলো একটু টাকার কাছে সুন্দর বিলিয়ে দেই। করে ভাঁজ করে আপনাদের রেখো। ভালোবাসাগুলো যেন টাকা অর্থ বিত্তের কাছে হারিয়ে না যায়।
ওরা যেন হেরে যায় আপনার ভালোবাসার কাছে, জিতে যায় যেন আপনাদের ভালোবাসা। ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরে না, সম্মানের একটি জীবন দেওয়াই ৩টা চাদর ভালোবাসার প্রকৃত আনছিলাম পরিণতি, যেদিন বাসা আসল চেঞ্জ পরিণতি। করছি আর তার আগের অনেক কথা দিন। বলে ফেললাম। আপনারা আমাকেও ক্ষমা করবেন এমন একটি ঘটনা শোনানোর জন্য। আজ